নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। দিল্লিতে ত্রিপুরা ভবনের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। স্কুলের পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে গিয়ে কুয়োর ভেতরেই মারা গেলেন 3 ব্যক্তি। ঘটনা ধনপুরের দক্ষিণ তৈবান্দাল এলাকার নেওরামুড়া স্কুলে। পুলিশের নাকের ডগায় কোটি টাকার মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে ড্রাগ মাফিয়া ঈশান ভুঁইয়া ওরফে মুন্না। বহু ঘটনার পরেও অধরা এই মাদক কারবারি। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় 110টি শূন্য পদে পরীক্ষা বাতিল করল টিটিএডিসি। দোষীদের শাস্তির জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের। বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ। দপ্তরের বরাদ্দপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মীদের বেতন না বাড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। দিল্লি সফরকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন দিল্লি দ্বারকার সেক্টর 17তে ত্রিপুরা ভবনের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন। রাজ্যবাসীর সুবিধার্থে দেশের রাজধানীতে নির্মাণ করা হচ্ছে আরও একটি ত্রিপুরা ভবন। দিল্লি সফরকালে নতুন দিল্লির দ্বারকার সেক্টর 17তে অত্যাধুনিক এবং উন্নত মানের ত্রিপুরা ভবন নির্মাণের লক্ষ্যে শনিবার বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জানা যায়, চলতি বছরের গত 7ই মার্চ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ত্রিপুরা ভবনের জন্য 2930 বর্গমিটার জমি হস্তান্তর করে। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী আধিকারিকদের অত্যাধুনিক এবং উন্নত মানের ভবন নির্মাণের নির্দেশ দেন। আগামী কিছুদিনের মধ্যেই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। স্কুলের পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে গিয়ে কুয়োর ভেতরেই মারা গেলেন 3 জন ব্যক্তি। ঘটনা ধনপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ তৈবান্দাল এলাকার নেওরামুড়া স্কুলে। দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা স্কুলের পরিত্যক্ত কুয়া পরিষ্কার করতে গিয়ে কুয়োর ভেতরেই মৃত্যু হয় 3 জন ব্যক্তির। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ধনপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ তৈবান্দাল এলাকার নেওরামুড়া স্কুলে। জানা যায়, কুয়োর জলে গ্যাসের পরিমাণ বেশি হবার কারণেই ঘটে এই দুর্ঘটনা। একজনকে বাঁচাতে গিয়ে মৃত্যুর কবলে পড়ে আরও 2 জন ব্যক্তি। মৃত 3 জনের নাম অশোক কুমার ত্রিপুরা, শম্ভু কুমার দেববর্মা, শুক্রমণি মুড়া সিং। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পাঠায় এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দপ্তরের কর্মীরা। তাদের উদ্ধার করে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাতে এসে আমি নেওরামুড়া স্কুলে দক্ষিণ টেবান্দাল মানে সাউথ টেবান্দালারে 1 নম্বর ওয়ার্ডে। তো এই ঘটনাটা আসলে স্কুলে মানে রিংকলটা পরিষ্কার করতে গিয়া, স্কুলের রিংকল, হ্যাঁ স্কুলের রিংকল, এটা অনেক দিনে মানে আবর্জনা হয়ে গেছে। হ্যাঁ, লেবার হিসেবে গেছেন, এমনি গেছে? হ্যাঁ, লেবার হিসেবে। হ্যাঁ, তো এই মাস্টারে কইছিল একটু এটা তোরা একটু পরিষ্কার করে দেন, একদম মানে জলটা আবর্জনা হয়ে গেছে। এরপরে মোটামুটি তাহলে মেশিন যে মাস্টার কইছে, মাস্টারের নাম জানেননি? হ্যাঁ, নামটা এসে আপনি নাম তখন কাই। আচ্ছা ঠিক আছে, স্কুলটার নাম কি? স্কুলটা নেওরামুড়া স্কুল। নেওরামুড়া কি দাদু? নেওরামুড়া জেবি স্কুল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এরপরে কি হয়েছে কোন? এরপরে মানে জলটা তেলে মেশিন দিয়ে মোটামুটি অর্ধেক কমাইছে। তো তেমন জল বেশি নাই, তো বুকের সমান হয়েছে জল যখন তো একজনে এটা আবর্জনা পড়েছে যে এটা পরিষ্কার করার নাই নামছে কেমন। তো নামতে গিয়া হঠাৎ পড়ে গেছি, ডুবে গেছি জলের ভিতরে। তো এরপরে আরেকজন নামছে, এটা উড়াইতে গিয়া এটা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, আরেকজন দূরে লিয়ে গেছি যে এটা কি অবস্থা হয়েছে। হ্যাঁ, তো এটারে উড়াইলে তো নামে গেছি কি, এটাও পড়ে গেছি। তো সে বই মানে দৌড়ে আর কেউ নামতে চাইলে না। কি কারণে এরকম হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম না। এর নাম কি? এর নাম কি? একজন হচ্ছে আপনি শুক্রমণি মুড়া সিং প্রথমে, এরপরে হচ্ছে আপনি শম্ভু কুমার মুড়া সিং দেববর্মা, আরেকজন হচ্ছে অশোক কুমার ত্রিপুরা। 3 জনে। এটা কি গ্যাস হয়েছে না কি ফায়ার ভাঙ্গা পড়ছে? হেরা এখনকার তো আমরা ফায়ার সার্ভিসেস থেকে সারা কইতাছে এটা গ্যাসের থেকে। এবার গ্যাসের তো জলটা গ্যাস হয়ে গেছিল, প্রচন্ড গ্যাস। হ্যাঁ, জলটা গ্যাস হয়ে গেছে। আচ্ছা, এটা স্কুল কর্তৃপক্ষকে জানতো না যে এমন এই যে ঘটনাটা বা এই যে গ্যাস হয়ে গেছে? আগে জানিনি এরা? না, আগে জানতাম না। আগে তো মানে গতবার তো আমরা ওয়ালিং করছিল, মোটামুটি সে সময় কোনো মানে অঘটন ঘটেনি।
তো এবারেও মানে পরিষ্কারটা করতে গিয়ে আপনাকে এই কথা মানে একজনের বাচ্চাতে লাস্টে 3 জন মারা গেছে। 3 জনে মারা গেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে ও মৃতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মোহনপুরে কোটি টাকার ইয়াবা উদ্ধার ও মতিনগরে পিস্তল ও মাদক সহ মাদক কারবারি আটকের ঘটনা। দুটি ক্ষেত্রেই মূল কারবারির ভূমিকায় রয়েছে বড় মাপের ড্রাগ মাফিয়া ঈশান ভূঁইয়া ওরফে মুন্না। অভিযোগ, স্থানীয় থানাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে কোটি কোটি টাকার ড্রাগ সাম্রাজ্য গড়ে তুলছে মুন্না। গত 4 জুন মোহনপুর বাইপাসে একটি গাড়ি থেকে কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ ও ডিআরআই। ঘটনায় আটক করা হয় গাড়ির চালক সহ আরেক যুবককে। স্থানীয় সূত্রের খবর, বিপুল পরিমাণ এই মাদক পাচারের মূল কিংপিন আমতলী থানাধীন মতিনগর এলাকার বাসিন্দা ঈশান ভূঁইয়া ওরফে মুন্না। অভিযোগ, আমতলী থানাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে বিস্তীর্ণ এলাকায় কোটি কোটি টাকার ড্রাগের সাম্রাজ্য গড়ে তুলেছে মুন্না। মাদক ব্যবসা করে তৈরি করেছে কোটি কোটি টাকার সম্পত্তি। যেহেতু একাংশ পুলিশ অফিসারের আশীর্বাদ ধন্য সে, তাই ঈশান ভূঁইয়ার টিকিটিও ছুঁতে পারে না পুলিশ। মোহনপুরের মাদক পাচার মামলাতেও তাই হয়েছে। মূল পান্ডা মুন্নাকে না ধরে গাড়ির চালককে ধরেই দায়িত্ব সেরেছে পুলিশ। তবে মুন্নার কৃতিত্ব এখানেই শেষ নয়। কোটি টাকার ইয়াবা ট্যাবলেট অদৃশ্য হাতের ইশারাতেই পুলিশের কাগজে কলমে হয়ে গেছে মাত্র 15 লাখ টাকার মাদক। এতটাই মুন্নার ক্ষমতা। সূত্রের খবর, ঘটনার পরেই বান্ডিল ভর্তি নগদ নারায়ণ পৌঁছে গেছে আমতলী থানার কাছে। ফলে বহাল তবিয়তে নিজের এলাকাতেই কলার তুলে ঘুরে বেড়াচ্ছেন ঈশান ভূঁইয়া। মুন্নার গোটা পরিবারই ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত, যার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় 3 জুনের ঘটনায়। মাদক ও আধুনিক পিস্তল সহ আবু সালেম ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আবু সালেম ভূঁইয়া আর কেউ নয়, সে হলো ড্রাগ মাফিয়া ঈশান ভূঁইয়া ওরফে মুন্নার বাবা। পুলিশের বড় কর্তারা এই ঘটনায় নিজেদের সাফল্য নিয়ে ঘটা করে সাংবাদিক সম্মেলন করেন। 40,000 याबा टैबलेट्स मिला है। इसके अलावा एक पिस्टल भी मिला है 7.65 कैलिबर का, उसके साथ 5 राउंड भी है और इसका पूरा मार्केट वैल्यू अराउंड 20 लाख। कहाँ से मिला? ये इसका अबू चनम का घर में मिला है, मोती नगर। इनको आपने कब पकड़ा? आज सुबह ये क्या करते हैं हमने नॉर्मल से? ऐसे तो कुछ क्या वाटर फैक्ट्री। उनके साथ की और कोई है क्या? अभी हम लोग इनको पुलिस रिमांड में लेंगे, उसके बाद डिटेल में पता चलेगा ये कहाँ से आ रहा था, किसको सप्लाई कर रहा था, उसमें और कौन कौन सब लोग। पिस्तल की उसका ही ना और किसी को देने के लिए लेके आ रहे हैं? अभी पूछताछ करेंगे, ये जस्ट हम उसको पता कहाँ से पिस्तल आया, कहाँ से मिला इसको। इनका मार्केट वैल्यू कितना होगा इसका 20 लाख पिस्तल को लेके? नहीं, पिस्तल का लेके सिर्फ याबा टैबलेट्स का। তবে বিশ্বস্ত সূত্রের খবর, নিজের জোরালো নেটওয়ার্ক দিয়ে কোটি কোটি টাকার মাদক কারবার অবাধে চালিয়ে যাচ্ছে মুন্না। একবারও তার বাড়ি রেড করেনি পুলিশ। জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, যেই কাজ ত্রিপুরার পুলিশ করতে পারেনি, সুদূর আসাম থেকে এসে অবশ্য কিছুদিন আগেই মুন্নাকে মাদক মামলায় ঘাড় ধরে আসাম নিয়ে যায় আসামের পুলিশ। জানা গেছে সেখান থেকে জামিনে মুক্ত হবার পর রাজ্যে এসে আবারও ফলাও মাদক কারবার শুরু করে মুন্না। শুধু নেশার কবলে পড়ে রাজ্যে প্রতিদিন সর্বনাশের সীমানায় যাচ্ছে শত শত যুবক যুবতীর জীবন। নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রশাসন। তবে মুন্নার মতো কুখ্যাত ড্রাগ মাফিয়াদের যদি 13 শিকের পিছনে না পাঠানো যায়, তবে নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বলে সচেতন মহলের অভিমত। এক্ষেত্রে সোর্সের মধ্যে লুকিয়ে থাকা ভূতদেরকে সবার আগে সরিয়ে নিষ্ঠাবান অফিসারদের হাতে মাদক সাম্রাজ্যের কোমর ভাঙার দায়িত্ব দিতে হবে, তাও এখন মোটামুটি পরিষ্কার সত্য। যেদিন মতিনগর থেকে মুন্নাকে ভ্যানে তুলে থানায় আনবে আমতলী থানার পুলিশ, সেই দিনই আরো উজ্জ্বলভাবে ফুটে উঠবে নেশার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দায়বদ্ধতার ছবি। ভুলে গেলে চলবে না, নির্মম হাতেই বিশ্বের সবচেয়ে বড় মাদক সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছে প্রতিজ্ঞাবদ্ধ মেক্সিকো আর কলম্বিয়া সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা স্থগিত TTADS-এর।
সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রিন্সিপাল অফিসারের জন্য 110টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এডিসি প্রশাসন। সেই মোতাবেক নেওয়া হয় প্রস্তুতিও। তবে পরীক্ষার আগের দিন শনিবার সাংবাদিক সম্মেলন করে আধিকারিকরা জানান, ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র, তাই নির্ধারিত দিনে পরীক্ষা বাতিল করছে প্রশাসন। টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিকে জমাতিয়া জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা নেওয়া হয়েছে। আমরা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে, এবং সেইটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশন নেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ। দপ্তরের বরাদপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মীদের বেতন না বাড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বেতন বাড়ানোর দাবিতে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ বেসরকারি সংস্থার কর্মীদের। বিদ্যুৎ দপ্তরের বরাদপ্রাপ্ত সংস্থা ডিভিশন প্লাসের অধীনে প্রায় 150 জন লাইনম্যান ও হেল্পার কাজ করছেন। শুরুতে তাদের প্রতি বছর বেতন বৃদ্ধির কথা জানিয়েছিল সংস্থা, তবে 3 বছর অতিক্রান্ত হলেও বাড়েনি বেতন। লাইনম্যানরা 10,500 টাকা এবং হেল্পাররা 7,700 টাকার বিনিময়ে 12 ঘন্টা কাজ করে যাচ্ছেন। অগত্যা শনিবার প্রতিটি মহকুমা থেকে কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান। এই কোম্পানিতে যুক্ত আছে টিসিসিএল এর প্রাইভেট কোম্পানি লিমিটেড। আমরা বেতন বাড়ে না, 12 ঘন্টা ডিউটি করেছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ডিউটি করতেছি, কোনো বেতন নাই। আমরা প্রতি বছর আশ্বাস দিয়েছিল যেসব নতুন ঢুকি আমরা বছরে বেতন পাবে, ঠিক আছে। আমরা আসলে 3 বছর হয়েছে, 3.5 বছর কোনো 1 টাকা বেতন বাড়ছে না। তাদের সাথে কথা বলে বলছে আমাদের বেতন বাড়াবে, আমরা তাদের কোম্পানির সাথে কথা বলছে আমরা বেতন বাড়াবে, কোনো আমরা প্রতিশ্রুতি দিতেছে না, কোনো বেতন নেই। তাই এই কারণে আজকে আমরা সবাই মিলে এক হয়ে এছাড়াও পরিকাঠামোর উন্নয়নের দাবি করেন তারা। প্রায় রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায় কর্মীরা ন্যূনতম সুরক্ষা সামগ্রী ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন। প্রায়শই ঘটছে বড় সড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন কর্মীরা। তারপরেও এই সামান্য বেতনে কাজ করে চলেছেন তারা। তবে তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতির লক্ষ্যে রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে এডুকেশন ফেয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তথা গোটা উত্তর পূর্বাঞ্চলের গণ্যমান্য শিক্ষাঙ্গনের ব্যক্তিত্বরা। নিউজ নাও আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আগরতলা চিলড্রেন্স পার্কে। আজ এখানে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে, এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এই চিলড্রেন্স পার্কে। এই এডুকেশন ফেয়ার কি? এই এডুকেশন ফেয়ার হচ্ছে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটসগুলো রয়েছে, এই বছর তাদের অ্যাডমিশন ওপেন হয়েছে 2024-এর জন্য। তাই জন্য এই এডুকেশন ফেয়ারের আয়োজন করেছেন এই বিভিন্ন ইনস্টিটিউট। শনিবারের অনুষ্ঠিত হওয়া এই এডুকেশন ফেয়ারে ত্রিপুরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তার অভিজ্ঞ মতামত নিউজ নাওকে জানান। দেশের শিক্ষা ব্যবস্থায় যে বিবিধ পর্যায়ে সেই বিষয়গুলি তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরেন তিনি। এডুকেশন কাউন্সিলের 2020-এর নির্দেশিকা অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থায় বিরাট পরিবর্তন এসেছে। এখনকার যে কোর্সগুলি সেগুলি অনেক বেশি প্র্যাকটিক্যাল বিষয়ক। আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে এরা সবারই ওদের যারা এলিজিবল আছে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা পিএইচডি প্রোগ্রাম ডিফারেন্ট ইউনিভার্সিটিতে করার জন্য ওরা একটা ব্রড আইডিয়া পাবে ওদের কেরিয়ার কোথায় ওরা করতে চাইছে। এখানে যেমন ত্রিপুরার যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো কলেজেস এবং ইউনিভার্সিটি আছে, এছাড়া বাইরের ইউনিভার্সিটি বা কলেজেস যেগুলো আছে ওদের অনেকেই এখানে পার্টিসিপেট করেছে, সো দ্যাট দে ক্যান সি অ্যান্ড কম্পেয়ার অলসো দ্যাট ওয়েদার our students should go outside or they can study here also. They are the best judge where they can study properly and also get the opportunity in the home side or the state itself. Then they can go ahead with that. It is up to them to choose the institute. That is এরপরে আমরা কথা বলে নিয়েছিলাম ওপি জেন্টল গ্লোবাল ইউনিভার্সিটির রিজিওনাল ম্যানেজারের সঙ্গে। তিনি তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানান।
মূলত ছাত্রছাত্রীদের বিদেশে পড়াশোনা করার যে ইচ্ছে থাকে, এই প্রতিষ্ঠান সেই ইচ্ছের এক বাস্তবায়িত রূপ। যে গ্লোবাল শব্দটা ইউজ করা হয়েছে, গ্লোবাল ওয়্যার উই অ্যাকচুয়ালি মিন টু গিভ অপরচুনিটিস টু দ্য স্টুডেন্টস। দেখবেন আপনি বাচ্চারা ক্লাস 12-এর পরে অনেক সময় মা বাবার কাছে বায়না করে, বা বাচ্চারা নিজেরাও ফরেন কান্ট্রিজে চলে যাওয়ার কথা বলে, গ্র্যাজুয়েশনটা বাইরে করার কথা বলে। তো এখানে এমন একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে ইন্ডিয়াতে, সিন্স 2009 আমাদের এটা 15th অ্যানিভার্সারি। সো সেখানে সেই জায়গা থেকে আমরা যদি বলি, উই আর গিভিং দ্য অপরচুনিটি টু দ্য স্টুডেন্টস ইফ দে কাম টু OP জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটি। এতটা ইন্টারন্যাশনালাইজেশন আছে আমাদের এখানে। উই আর অলমোস্ট কোলাবোরেটেড উইথ 400 ইউনিভার্সিটিজ অ্যাক্রস দ্য গ্লোব। এর পাশাপাশি এদিন ইউকো ব্যাংকের তরফেও একটি স্টল করা হয়, যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন লোনের ব্যাপারে সাহায্য করতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকটির উত্তর পূর্বাঞ্চলের জোনাল হেড ঋতঙ্কর কুণ্ডু। আমরা রয়েছি ইউকো ব্যাংকের স্টলে এবং আমার সঙ্গে রয়েছেন জোনাল হেড ঋতঙ্কর কুণ্ডু। সো স্যার, আপনি কিভাবে এই এডুকেশন যে ফেয়ার চলছে এটার সঙ্গে আপনার কি কন্ট্রিবিউশন? ফার্স্ট অফ অল তো থ্যাংক ইউ ম্যাডাম আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, থ্যাঙ্কস টু এডুফেয়ার যে ফেয়ারটা যে অর্গানাইজ করেছে। আমার বেসিক্যালি এখানে এই স্টলটা সেট আপ করার একটাই পার্সপেক্ট হচ্ছে যে আমার যাতে পোটেনশিয়াল যারা আমার স্টুডেন্টস থাকবে, যারা ডিফারেন্ট স্টলসে এসে এনকোয়ারি করবে, তারা সাপোজ কেউ ফিনান্সিয়াল রিজনের জন্য সেকেন্ড থটস না আসে, তাই জন্য আমার স্টলটা এখানে সেট আপ করা যে ইফ এনি টাইপ অফ লোন রিকোয়ারমেন্ট, বিকজ উইদাউট কোলাটেরাল, উইথ কোলাটেরাল আমাদের যা যা স্কিমস আছে আপ টু 70 lakhs আমাদের যা লোন আছে, অ্যান্ড অল দ্য স্টাফস ডিফারেন্ট টাইপস অফ লোনসে ফর ইন ইন্ডিয়া অ্যান্ড ইন অ্যাব্রড ডিফারেন্ট স্কিমসের জন্য আমাদের লিফলেটসও রেডি আছে। মিনস বেসিক্যালি এই স্টলটা সেট আপ করার আমার একটাই মোটিভ হচ্ছে, so that students don't get a second thought কি ওদের ফিনান্সিয়াল বার্ডেন হচ্ছে কিনা। সো উই আর দ্যাট। রাজ্য তথা গোটা উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের যাতে পড়াশুনোর সুবিধা হয়, তারা যাতে তাদের ক্যারিয়ার সঠিকভাবে পারসিউ করতে পারে, তার জন্যই কিন্তু আজকের এই এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সহেলি, ক্যামেরা রাহুল। আপনারা দেখছেন। রবিবার দেশের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে দিল্লি এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি বিমানবন্দরে তাকে সদর অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। চাষাবাদের জন্য পাচ্ছেন না কোনো সরকারি সহায়তা, এমনটাই অভিযোগ কৃষক পরিবারের। সরকারিভাবে মিলছে না সার, বীজ সহ অন্যান্য সাহায্য, দাবি উঠছে সহায়তা প্রদানের। রাজ্যের অনেক জায়গাতেই কৃষকরা পাচ্ছেন না সরকারি সহায়তা, এমনটাই অভিযোগ কৃষক মহলে। কুমারঘাট মহকুমার মাছমারা ধনীছড়া এলাকায় কৃষকরা সরকারি কৃষি সহায়তা থেকে বঞ্চিত। তারা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। ঊনকোটি জেলার মধ্যে মাছমারা একটি কৃষি প্রধান এলাকা। ওই এলাকার বেশিরভাগ মানুষের জীবনযাত্রা নির্ভর করে কৃষি কাজের উপরেই। বিভিন্ন মরশুমি সবজি থেকে ধান, সবকিছুর জন্যই উত্তম ওই এলাকাটি। সেই এলাকার উৎপাদিত ফসল স্থানীয় তথা ত্রিপুরার বিভিন্ন বাজারে বিক্রি করেই চলে সেখানকার কৃষি পরিবারের সংসার। এমতাবস্থায় তারা কোনো সরকারি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। স্থানীয় কৃষি বিভাগের অফিসে গিয়ে মিলছে না কৃষি কাজের প্রয়োজনীয় সার, বীজ থেকে কীটনাশক বলে অভিযোগ। ফলে বাজার থেকে চড়া দামে এসব কিনে আনতে হচ্ছে কৃষকদের। শুধু তাই নয়, কৃষি ক্ষেতে জল সেচের জন্য নেই কোনো সরকারি ব্যবস্থা। স্বাভাবিকভাবেই ফসল উৎপাদনে হোঁচট খেতে হচ্ছে কৃষকদের। ফলে কৃষিকাজ চালাতে গিয়ে চরম বিপাকের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের। এছাড়া যে আমরা ক্ষেতের ওষুধ, কীটনাশক, ওষুধ, সার
এগুলি পাই না, বাস জলের সমস্যা। এটি যদি আমরা পাই তে আমরা ভালো হয়, এইভাবে মানে যে কৃষি করতে বা ফসল ভালো হইব। সবাই কৃষিকাজের উপরে নির্ভর। ফডল, বেগুন, কারকল, মরিচ, ওই তো ফেসার তল দনি ছাড়া বেশি। সরকারিভাবে সার বীজ না পাওয়ায় বাইরের বাজার থেকে চড়া দামে কৃষকরা কৃষি দ্রব্য কেনার ফলে ফসলের দামও বাজারে হচ্ছে চড়া। এতে কোপে পড়ছে আমজনতার পকেটে। কেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত চাষিরা, এমনটাই প্রশ্ন তোলেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফের চুরি ঘটনা এয়ারপোর্ট থানার ছনমুড়ি এলাকার এমএলএ পাড়ায় বিশ্বজিৎ বর্ধনের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার গভীর রাতে বৃষ্টির মধ্যে একটি সাবমার্সিবল পাম্পের পাইপ সহ পাওয়ার ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোর। সাবমার্সিবল পাম্প মাটি খুঁড়ে এবং পাম্পের পাইপ হেক্সো ব্লেড দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে বলেই অনুমান। এছাড়া বিদ্যুতের মূল্যবান তার ও বোর্ডও খোয়া গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ, শুরু করে তদন্ত। বাড়ির মালিক বিশ্বজিৎ বর্ধন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একটা চোরের গ্রুপ রয়েছে তাদের এলাকায় যারা লাগাতার চুরি করছে। তাদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। সময় মনে হয় সাবমার্সিবলটা লয়ে গেছে আর কি, ওটাই পাইপ সহ প্লাস ট্রাক্টরের কিছু যন্ত্রপাতি আসলো এটি সহ লয়ে গেছে। আপনারা কোন সময় দেখছেন? আমরা তো সকালে 7টার সময় ঘরতে বাইরে হয়ে দেখলাম আর কি। কি দেখলেন? ওই তো হঠাৎ করে দেখি সাবমার্সিবল নাই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আবারও চোখ রাখবো সংবাদে। গন্ডাছড়ায় ব্রিজ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে সরব স্থানীয় অংশের মানুষ ও যানবাহন চালকরা। তাদের অভিযোগ, অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বিজেপির ব্রিজের নির্মাণ কাজ করছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা। সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় প্রশাসনিক কর্তারা ও নীরব ভূমিকায় রয়েছেন। নিম্নমানের কাজের ফলে বৃষ্টি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। লাইফলাইন, হ্যাঁ, বৃষ্টি হয়েছে লাইফলাইন, তো এখানে যেন বালু না সেকা কাজ করতেছে, তাতে আপনারা কি অভিমত? এই যে বালুটা ছাকা হইতেছে না, কিন্তু বালুটা ছাকা হইলে ভালো হইব, বালুটা যাতে আর ব্রিজটা একটু মজবুত হইব, কারণ কত জনগণ আসা যাওয়া করে। তেলিয়ামুড়া জিআরপি থানা থেকে উধাও 2 গাঁজা পাচারকারী। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। তেলিয়ামুড়া জিআরপি থানা থেকে পলাতক 2 গাঁজা পাচারকারী। পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন উঠছে পুলিশ নাকি ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছে 2 জনকে।
বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া স্টেশন থেকে 4 জন বিহারের বাসিন্দাকে আনুমানিক 20 লক্ষ টাকার গাঁজা সহ আটক করে জিআরপি। তবে জিআরপির দাবি থানা থেকে পালিয়ে যায় 2 জন। সামনে আসতে শুরু করে আরও বেশ কিছু তথ্য। বৃহস্পতিবার রাত্রে অভিযুক্তদের আটক করলেও সেভাবে কোনো লিখিত মামলা দায়ের করেনি পুলিশ। এর মাঝেই পালিয়ে যায় 2 জন। এই খবর জানাজানি হতে চাপে পড়ে গ্রেপ্তারের একদিন পর শুক্রবার রাতে মামলা দায়ের করে জিআরপি। এছাড়া গাজার হিসেবেও রয়েছে গরমিল। বাকি 2 জনকে তুলে দেয় তেলিয়ামুড়া থানার হাতে। স্থানীয় সূত্রের খবর, মোটা টাকা ঘুষ খেয়ে 2 জনকে ছেড়ে দিয়েছে জিআরপি। সেই টাকা পৌঁছে গেছে বড় বাবুদের হাতেও। না হলে জিআরপির হেফাজত থেকে 2 জন পালালো কিভাবে? আর যদি পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় তবে বাকি 2 জন রয়ে গেল কিভাবে? প্রশ্ন করছেন আমজনতা। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, যাদের দৌলতে নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন দেখছে সরকার, সেই সরকারি কর্মচারীদের হালই যদি এমন হয় তবে এই উদ্দেশ্য আদৌ সফল হবে তো? তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও। আয়ারল্যান্ডকে অনায়াসে উড়িয়ে দেওয়ার পর রবিবার টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। একদিকে ভারত যেমন আয়ারল্যান্ডকে সহজে হারিয়ে দিয়েছে, অন্যদিকে আমেরিকার মতো ছোট দলের কাছে হেরে গেছে পাকিস্তান। তাই বলে অবশ্য বাবর আজমের দলকে মোটেই হালকাভাবে নিচ্ছে না রোহিত শর্মার ভারত। জেতার পূর্ণ খিদে নিয়ে রবিবার নিউ ইয়র্কের 22 গজে নামছে ভারতীয় দল। ধারে ভারে 2 দলেই রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান প্লেয়ার। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হ্যারিস রফ, নাসিম শাহাদের নিয়ে তৈরি বাবরদের বোলিং আক্রমণকে সমীহ করে বিশ্বের সব দলেই। আর ভারতের পেস আক্রমণ সামাল দেওয়ার দায়িত্ব জশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিংহদের কাঁধে। অবশ্য বিশ্লেষকদের মতে ব্যাটিং লাইনে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। মহারণের আগে শুক্রবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দীর্ঘ সময় অনুশীলন করে ভারত। তবে নিউ ইয়র্কের পিচেই রবিবারের ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভারতীয় দল। রবিবার ভারত পাকিস্তান ম্যাচ দেখতে টিকিট কেটেছে 30,000 দর্শক। ছোট মাঠ বলে কানায় কানায় পূর্ণ থাকবে স্টেডিয়াম। জেতার জন্য 2 দলই মরিয়া। সাম্প্রতিক পরিসংখ্যানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জেতার রেকর্ড অনেক বেশি। তবে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হলে 2 দলের খেলোয়াড়রাই উপহার দেয় নিজেদের সেরা খেলা। তাই ম্যাচের আগে রণকৌশল নির্ধারণে ব্যস্ত 2 শিবিরই। বাবর আজমের দলকে হারালে আগামী খেলাগুলিতে ভারত যে আরও মানসিক শক্তিশালী হয়ে ট্রফি জেতার জন্য ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না। রবিবার ট্রফি জয়ের খিদে নিয়েই তাই নিজেদের সেরাটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করবে ভারত। 2 দলের ক্রিকেটের লড়াই নিয়ে বিদেশের সঙ্গে সঙ্গে 2 দেশের মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক ক্রিকেটীয় উত্তেজনা। এখন দেখার বিষয়, ভালো ক্রিকেট উপহার দিয়ে কোন দল ম্যাচ বার করতে পারে। রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে নেশার বিরুদ্ধে এক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে নেশা থেকে দূরে সরানো। এই র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বডি বিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তনয় দাস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর JL বৈদ্য সহ অন্যান্যরা। আমাদের এখানে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, যেহেতু আমি জিবি হসপিটালের সঙ্গে জড়িত আছি। জিবি হসপিটাল আমরা প্রায়শই দেখি ড্রাগের কবলে পড়ে অনেক যুবক যুবতী বিভিন্ন রোগাক্রান্ত হয়ে আমাদের হসপিটালে আসে। ওটা থেকে আমি ঠিক বুঝতে পারি যে কীভাবে ড্রাগ ওদেরকে বিভিন্ন 2024 থেকে 25 বর্ষের জুনিয়র বালক ও বালিকা বিভাগে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি তুঙ্গে। যোগ্য খেলোয়াড়দের বাছাই করতে ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হয় 2 দিন ব্যাপী ট্রায়াল। রাজ্য স্তরের খেলোয়াড়দের বাছাই করার জন্য উমাকান্ত একাডেমি মাঠের এই ট্রায়ালে 30 জন ছেলে ও 30 থেকে 35 জন মেয়েকে নির্বাচিত করা হবে। পরে জাতীয় আসরের প্রতিযোগিতার জন্য তাদের মধ্যে থেকেই 20 থেকে 22 জনের দল ঘোষণা হবে বলে জানিয়েছেন কোচ শুভনজিৎ সিনহা। আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে অলরেডি আমাদের কাছে কাগজ এসে গেছে। জুলাই মাসে টেন্টেটিভলি মাঝামাঝি বা 3rd উইকে একটা টিম খেলা হবে আন্ডার 17 বয়েজ এবং আন্ডার 17 গার্লস। তো গার্লস এবং বয়েজ তো আমাদের এই মাসের 12 তারিখ থেকে ওপেন হবে সিআরএস করাটা। তো আমাদের 1 মাস আগে সিআরএস।
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রুখতে শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালায় খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসন। প্রশাসনিক নজরদারি সত্ত্বেও রাজধানীর বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ। এই অভিযোগ পেয়ে এদিন রাজধানীর মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন দোকানে অভিযান চালায় খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। অভিযানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক ফুড কন্ট্রোলার অনিরুদ্ধ ধর চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। মহারাজগঞ্জ বাজারে আলুর পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের স্টক ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে প্রশাসনিক টিম। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বাজারে আলু ব্যবসায়ী রামপ্রসাদ ভুইয়া, পলাশ পাল ও শঙ্কর পালের দোকানে কাগজপত্রে বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে বলে জানান খাদ্য দপ্তরের আধিকারিক স্বপন দেববর্মা। কত টাকা করে তারা এনেছিল এবং এখানে কত টাকা বিক্রি করছে এইভাবে চেক করতে করতে আমরা কয়েকটা আসলাম। এখানে যে হোলসেলার আছে রামপ্রসাদ ভুইয়া, তার দোকানে আমরা যাই। তার দোকানে যাওয়ার পরে আমরা যখন চেক করতে গেলাম দেখলাম তার কাছে কোনো কাগজপত্র নেই। বিশেষ করে ছুটে যে রেটে তারা পেঁয়াজ এবং আলু এনেছিল এটা ইনভয়েসগুলি আমাদেরকে দেখাতে পারি না। তো এছাড়া আমরা আরও কয়েকটা দোকান দেখলাম, ওই দোকানগুলিতেও যেমন পলাশ পালে আমরা দোকানে গেলাম, সে আমাদেরকে কেউ দেখাতে পারেনি। সে কত টাকাতে ফার্স্ট পার্টি থেকে কত টাকা করে নিয়ে আসলো এবং কত টাকা বিক্রি করছে এগুলি কিছু নেই তার হাতে। এইভাবে আমরা দেখতে দেখতে আবার এই যে শঙ্কর পালের দোকানে আসলাম। এখানেও দেখলাম যে তাদের কাছে কোনো মেমো নেই। মেমো বলতে তারা ইনভয়েস দেখাতে পারে নাই। তাদের নাকি একটা গাড়ি আছে এখানে, কিন্তু ওই গাড়ির কোনো ইনভয়েস তারা আমাদেরকে দেখাতে পারে না। এখানে শঙ্কর পাল নেই, তার কর্মচারী আছে, উনি একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে যে তার কাছে কোনো কাগজপত্র নেই, সে আগামী সোমবারে দেখাবো এই বলে আমাদেরকে সে লিখিতভাবে দিয়েছে। যেটা আমরা সোমবারে আমাদের এসডিএমের কাছে রিপোর্টগুলি দেবো, তারপরে তাকে আইনত একটা সুপার দেওয়া হবে। এইভাবে আমাদের অভিযান থাকবে। আমাদের কাছাকাছি দোকান আছে, এখানে আমরা যাব। সংশ্লিষ্ট ঘটনায় ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে এবং এসডিএম এর আদেশক্রমে পরবর্তীতে তাদের বিরুদ্ধে দরকারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানান তিনি। আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য স্থিতিশীল রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চালাবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়।